তারপরে যেটা দেখা গেল যে গ্রামার পোর্শন, জিআই, ম্যাথ, এই তিনটে সাবজেক্ট যদি আমরা রপ্ত করতে পারি তাহলে একটা ভালো স্কোর নো ডাউট চলে আসবে। ম্যাথের একটাই স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে বেসিক। প্রথমে বড় হচ্ছে ঠিক আছে, কিন্তু আমাকে বড়টাই করতে হবে। যখন আমি বড়টা করছি, যখন আমি জানতে পারছি যে এই লাইনটা কিভাবে আসছে, তখন কিন্তু আমি দুটো তিনটে লাইন স্কিপ করে সেখান থেকে আমি বার করে নিতে পারবো। খুব ভালো লাগলো এই কথাটা শুনে যে তো আমাদের সামনে আরও আরেকজন সাকসেসফুল ক্যান্ডিডেট চলে এসছে। এবার এসএসসি জিডিতে উঁচু স্কোর করে এসএসবিতে সিলেকশন নিয়েছে আমাদের সায়ন্তন দে। ওর কাছ থেকেই জানবো ওর জার্নিটা কিভাবে করে ও পড়াশোনা করেছে আর ওর স্কোর কত আগে। আমি সেখান থেকেই শুরুয়াত করব যে সায়ন্তন, খুব অভিনন্দন থাকছে যে তুমি নিজেকে প্রমাণ করতে পেরেছো। সায়ন্তন, নিজের পরিশ্রম করে তুমি নিজেকে এই জায়গায় দাঁড় করিয়েছো। এর আগেও অনেক বিফলতা ছিল, তো ওগুলো সম্পর্কেও জানবো। আগে স্কোরটাকে বলে আমরা শুরুয়াত করি। আমার স্কোর স্যার 122 হয়েছিল। নর্মালাইজেশন আমার 10 বেড়েছিল আর আমার র স্কোর ছিল 112। আমি জেনারেল ডিস্ট্রিক্টে এসএসবি পেয়েছি। আচ্ছা, এসএসবি মানেটা অনেকে হয়তো জানে না, এসএসবি মানেটা বলে দাও। আর হচ্ছে এসএসবির মানে জবটা কিরকম জায়গায় হয়, পোস্টিংটা কোন জায়গায় হয়, যদি একটু বলে দাও। এসএসবি যেটা হচ্ছে মেনলি হচ্ছে সশস্ত্র সীমা বল, যেটা নাম। এর মেন কাজ যেটা ইন্দো নেপাল আর ইন্দো ভুটান এই বর্ডারে থাকা। আর কিছু কিছু ব্যাটালিয়ন এখন আছে ছত্তিশগড়, রাজস্থান, জম্মু কাশ্মীর, যারা রাষ্ট্রীয় রাইফেল, সিআরপিএফ এর সাথে কাজ করে। নক্সালিস্টদের, এদের ডোমিনেটের জন্য কাজ করে। আর মেন যে কাজটা যেটা এসএসবির, সেটা হচ্ছে ইন্দো নেপাল, ইন্দো ভুটান বর্ডারটা গার্ড করা। আর তার সাথে যেগুলো আমরা জানি যে আমাদের যে নর্থের যে ফরেস্টগুলো আছে, যেখানে অনেক ধরনের পশু পাখি স্মাগলিং হয়, যেগুলো অনেক সাপ আছে যেগুলো চায়নারা নিয়ে যায় মেডিসিন তৈরি করার জন্য, যেগুলো প্রায় বিলুপ্ত, সেগুলোর ফরেস্টের ডিপার্টমেন্টের সাথেও সেখানে এসএসবি কাজ করে থাকে। এবং আমি এটার জন্য খুবই হ্যাপি, কারণ আমার পশু পাখি তো খুবই ভালো লাগে এবং তাদের সুরক্ষার জন্য যে আমি একটা কাজ করতে পারবো, সেটার জন্য আমি আরো এই পোস্টে পেয়ে খুব আমি হ্যাপি। আর একদম যেটা সায়ন্তন বলছে যে ও পশু পাখিকে ভালোবাসে, আর এটা একেবারে আমি নিজেও জানি, কারণ ও এরকম সংস্থার সাথেও যুক্ত আছে যেখানে প্রচুর পশু পাখিদের মানে হচ্ছে উপকারে সাহায্য ও কিন্তু করে। তো সায়ন্তন, তুমি যে স্কোরটা যে 122 পর্যন্ত পৌঁছেছো, ওটা নিশ্চয়ই খুব একটা ইজি ছিল না। ওর পেছনে স্ট্র্যাটেজিটা কীরকম ছিল, তুমি কিভাবে পড়েছো? কারণ অনেকে আছে যারা নতুন, তাদের আইডিয়া নেই যে আমি কিভাবে পড়বো, অনেকে বুঝতে পারে না যে আমার কি এটা পড়া উচিত ওটা। তো এই ব্যাপারটা যদি একটু খুলে বলো, তুমি কিভাবে স্ট্র্যাটেজি রেডি করেছিলে? প্রথমে আমি তো এর আগে প্রচুর পরীক্ষা দিয়েছি, তো আমি জানতাম যে আমার কোন জায়গাটায় কমতি হচ্ছে। আমি দেখছি যে যতই আমি জিকেটা কভার করার চেষ্টা করছি বা পড়ছি, মানে যতটা সময় আমি যদি জিকেতে 4 ঘন্টা করেও সময় দিই প্রত্যেক দিন, তবু আমি সেই নাম্বারটা আনতে পারছি না। তাহলে আমি একবার দেখলাম মক দিয়ে দিয়ে যে কোনটায় বেশি টাইম দিলে আমার নাম্বারটা ভালো আসছে। তারপরে যেটা দেখা গেল যে গ্রামার পোর্শন, জিআই, ম্যাথ, এই তিনটে সাবজেক্ট যদি আমরা রপ্ত করতে পারি তাহলে একটা ভালো স্কোর নো ডাউট চলে আসবে। আমি জিআই করেছিলাম, জিআই প্র্যাকটিস করেছিলাম, আর এটাই আমি বাড়ি থেকেও ভেবে গেছি যে আমি এতটা সময় সেভ করে পরীক্ষা দেবো যাতে লাস্টে আমার 10 মিনিট থাকে আর আমি জিআই থেকে একটা নাম্বারও ছাড়বো না। আর স্যার এটাই হয়েছে, জিআই থেকে আমি 40-এ 40 পেয়েছি। ম্যাথ ছিল, ম্যাথ 19টা করেছিলাম, একটা সিলি মিস্টেক হয়ে গেছে যার জন্য 18টা ঠিক হয়েছে। ইংলিশ 14টা করেছিলাম, আর 18টা না 17টা মতো অ্যাটেম্প্ট ছিল, 3টে মতো ভুল হয়েছে, 14টা মতো ঠিক ছিল। এবার একটু স্ট্র্যাটেজিটা বলো যে হচ্ছে, কারণ দেখো অনেকে আছে যারা ইংলিশকে অনেক ভয় পায়, কিন্তু তুমি সেই জায়গায় ইংলিশে বললে এত ভালো একটা স্কোর, তো একটু বলো যে স্ট্র্যাটেজিটা কি ছিল, কিভাবে করে পড়লে তুমি? আমি স্যার দেখতাম যে সবাই আমার বন্ধু বান্ধব সবাই হিন্দি পড়ছে, হিন্দি আমি সেই জন্যই পড়িনি। তার একটা কারণ, আজকে আমি এসএসসিজিডির পরীক্ষা দিচ্ছি, এবার এসএসসিজিডির চাকরিটা যে আমার হয়ে যাবে এমন তো কোনো গ্যারেন্টি ছিল না। আমি যদি এখন ডাব্লিউবিপি দিতাম বা অন্য কোনো সেন্ট্রালের আরও ভালো সিএইচএসএল, সিজিএল এইসব পরীক্ষাগুলো দিতাম, কারণ আমার রিসেন্ট গ্র্যাজুয়েশন 2023-এ কমপ্লিট হয়েছে, তাহলে আমি ইংলিশটা যদি আমি ভেবেছিলাম যে রপ্ত করতে পারি তাহলে জিডিটা তো আমার হবেই,
আর বড় বড় পরীক্ষাগুলোতেও আমি দিতে পারবো। তার জন্য আমি দেখছি যে এমনি এত বড় সিলেবাস, এত হিউজ সিলেবাস কভার করা যাচ্ছে না, তার মধ্যে যদি আমি আরো একটা সাবজেক্ট বাড়াই আমি কিভাবে ম্যানেজ করব। তাছাড়া আমি ইংলিশ 2021 সাল থেকে পড়ছি, এতদিন হয়ে গেছে, তারপরে যে সাবজেক্টটাকে ছেড়ে দেবো, কুইট করে দেবো, এই ভাবনাটা আসেনি। কারণ সবারই তো ইচ্ছা থাকে একটা আরো হাই ডিপার্টমেন্টে পরীক্ষা দিয়ে আরো ভালো জায়গায় যাব, সেরকম কিন্তু তোমার স্ট্র্যাটেজিটা কি ছিল? মানে হচ্ছে এটা তো খুব ভালো থিঙ্কিং যে তুমি ইংলিশকে কোনো সময় ছাড়োনি ইংলিশকে, কারণ এর পরবর্তী সময় বড় স্পেশালি বড় এক্সামে ইংলিশ হ্যাঁ কিন্তু স্যার, একদম ম্যান্ডেটরি, একদম। ইংলিশ কিন্তু ম্যান্ডেটরি। তো তুমি এটাকে পরবর্তী সময়ের কথাটা ভেবেছো, ভেবে ইংলিশকে নিয়ে গিয়েছো, এটা খুব পজিটিভ কথা। এবার একটু বলে দাও যে কি ওয়েতে তুমি খেটেছো, মানে ইংলিশটা কিভাবে খেটেছো কিভাবে? আচ্ছা, ইংলিশে আমি প্রথমে আমার যেটা মেন সমস্যা ছিল সেগুলো হচ্ছে ওয়ার্ড নোটস, যেগুলো মানে মিনিং এর জন্য। মানে তুমি কি ছোটবেলা থেকে কি ইংলিশে ভালো ছিলে? না স্যার, তেমনটা না, আমি অ্যাভারেজ ছিলাম। ইংলিশটা ভালো হওয়ার পেছনে আমার মানে মেন যে কারণ, ইংলিশটা আমি ভালো তুলতে পেরেছি, আমি যখন ক্লাস 12-এ পড়ি, আমি একজন স্যারের কাছে পড়তাম, নাম বলছি না, বলো, কোনো অসুবিধা নেই। আমাকে বলেছিল যে তোকে ইংরেজি পড়াই আমি পাশ করানোর জন্য, আর আমার বাকি যে ছাত্র আছে তাদেরকে আমি ইংরেজিটা পড়াই ওদের 90% স্কোর করানোর জন্য। তারপরে আমি ওই স্যারকে ছেড়ে দিই, এবং 3 মাস আগে যখন আমার টেস্ট এক্সাম হয়ে গেছিলো, আমি এইচএসের 3 মাস আগে আমি একটা স্যারের কাছে যাই। ওই স্যার আমাকে বলেছিল যে তুই যদি 3 মাস আমার কাছে ভালো করে পড়িস, তোকে আমি লেটার স্কোর করিয়ে দেখাবো। এবং স্যার সত্যি কথা, ইংরেজিতে আমি উচ্চ মাধ্যমিকে 3 মাস পড়ে 83 নাম্বার আনি। তবে থেকে ইংলিশ আমি ভেবেছিলাম যে সবাই বলতো যে ইংলিশ তোর হবে না। আমার বাবা খুব চিন্তা করতো বিশেষ করে ইংলিশ পরীক্ষাটার জন্য, যে আমার ছেলের ইংলিশটা কি হবে, ও কাঁচা। কিন্তু আমি ভেবেছিলাম স্যার আমি গ্রামার একদিন শিখবই, আমি যার জন্য জীবনে অপমান সহ্য করেছি, আমি ইংরেজিটাকে আমি রপ্ত করবই। তার জন্য আমার ফার্স্টে যেটা আমি বুঝতে পেরেছিলাম যে ইংরেজিটাকে তৈরি করতে গেলে কি করতে হবে, আমি ফার্স্টে ওয়ার্ড নোট তুলেছি। তার জন্য স্যার সব থেকে একটা ভালো জিনিস, যে নিচে ক্যাপশন দেওয়া, যে ইংরেজি যে সিনেমাগুলো হয় সেগুলো দেখা, ওয়েব সিরিজগুলো দেখার, এখন তো ওগুলো অ্যাভেলেবেল হয়েও গেছে ইউটিউবে সব জায়গাতে অ্যাভেলেবেল, ইউটিউবে সব জায়গায়। সেইখান থেকে স্যার ওগুলো আমার রেডি হলো ফার্স্ট, তখন একটু পড়তে পড়তে একটু ফ্লুয়েন্ট হলো মানে বিষয়গুলো। প্রথমে তুমি হচ্ছে ওগুলো দিয়ে পড়ছিলে, একটা তো বেস তো রেডি করছিলে। একটু যদি ওই স্যারকে তো ধন্যবাদ স্পেশালি, যিনি হচ্ছে এইচএসএ মানে হচ্ছে তোমাকে ওরকম সাহায্য করলো, তো স্যারকেও, স্যারের নামটা যদি বলতে। স্যারের নাম হচ্ছে মানস নস্কর। মানস নস্কর আমাদের বেথুয়াডাহরি কানাইবাবু স্কুলের অপোজিটে, উনি এখনো পড়ায়। আচ্ছা, খুব ভালো, খুব ধন্যবাদ ওনাকে। কারণ হচ্ছে কোনো না কোনো জায়গাতে সবার কোনো না অবদান তো থেকেই থাকে। একজনে যখন কেউ সাকসেসফুল হয়, প্রত্যেকের ছোট 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 কোনো না কোনো অবদান তো থাকেই আর কি। আমার জীবনে স্যার ওনার অনেক অবদান আছে, কারণ এমন সময় গেছে যে আমার মাসের মাইনেটা উনি নেননি। আমার ফ্যামিলির কন্ডিশন উনি জানতো, আমার মাসের মাইনেটা তখন উনি নেননি। আমার জীবনে ওনার অবদান সত্যি অনস্বীকার্য, মানে বলে শেষ করা যাবে না। স্যার খুবই ভালো, এমনকি কিছুদিন আগেও স্যারের সাথে দেখা হয়েছিল, স্যারের সাথে সব রকম কথা হলো, স্যার তো খুব আনন্দ পেয়েছে। এই হচ্ছে ব্যাপার। একেবারে খুব ভালো লাগলো শুনে যে তুমিও মনে রেখেছো। এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস, যে আমাকে সাহায্য করেছে, যে আমাকে বিপদের সময় পাশে থেকেছে, তাকে যেন আমি কোনোদিনও না বলতে পারি। এটা খুব ভালো মানসিকতার পরিচয় আর কি। এবার হচ্ছে পরবর্তী জিনিসগুলো একটু জানতে চাইবে, একটু যদি শর্টে বলো যে রিজনিং বা ম্যাথ এগুলোকে কিভাবে রেডি করেছিলে? রিজনিং ম্যাথ বলতে ম্যাথের একটাই স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে বেসিক। প্রথমে বড় হচ্ছে ঠিক আছে, কিন্তু আমাকে বড়টাই করতে হবে। যখন আমি বড়টা করছি, যখন আমি জানতে পারছি যে এই লাইনটা কিভাবে আসছে, তখন কিন্তু আমি 2-3টে লাইন স্কিপ করে সেখান থেকে আমি বার করে নিতে পারবো। খুব ভালো লাগলো এই কথাটা শুনে যে সায়ন্তন বলতে চাইছে যে কনসেপ্ট প্রতিটা অঙ্কের, তাই তো? আমি কনসেপ্ট যেন যে 100% যেন আমি জেনে থাকি, আর কনসেপ্ট যদি জানি যে ফর্মুলা থাকে আমাদের, সেই ফর্মুলার থেকেও হয়তো দ্রুত আমি কনসেপ্টের দ্বারা সলভ করতে পারবো। প্রথমে হয়তো বড় বড় লাগছে, বড় কেন লাগছে, কারণ আমি ডিটেলসে পড়ছি, ভিতরে কি কি আছে সব চেক করে নিচ্ছি, তারপরে যখন আমি করব সেটা আমার আর কোনো সময় লাগবে না, আমি হয়তো সেকেন্ডে সলভ করব। আর যেখান থেকেই দিক কোনো অঙ্ক আটকাবে না, সেকেন্ডেই নামবে, একেবারে ভীতিও থাকবে না, কোনো মনের মধ্যে একটা কনফিডেন্সও
আলাদা থাকবে। তো এটার সাথে আমি পুরোপুরি সহমত যে হচ্ছে যারা নতুন শুরুয়াত করছো তারা কনসেপচুয়ালি চলো, আর কনসেপ্টে চললে দেখবে যে একটা সময় আসবে যে সময় তুমি সেকেন্ডে সলভ করে দেবে ফর্মুলার থেকে 4 গুণ আগে। আর তার প্রমাণ দেখো জল জ্যান্ত বসে রয়েছে, যে এত হাই স্কোর করে এসএসবিতে সিলেকশন নিয়ে বসে আছে এই স্ট্র্যাটেজিতে। আচ্ছা নেক্সট আমি জানতে চাইবো যে রিজনিংটা একটু বলে দাও। রিজনিং স্যার একটাই মেন হচ্ছে ওষুধ, সেটা হচ্ছে স্যার প্র্যাকটিস। প্র্যাকটিস কোথা থেকে প্র্যাকটিস করেছো? প্র্যাকটিস স্যার ফার্স্টে যেগুলো কিভাবে কি হচ্ছে সেগুলো তো আমি জেনে গেলামই। তারপরে রিজনিংটা যেটা হয় আর কি, খুব সোজা সাবজেক্ট, সবাই মোটামুটি জেনে যায়। তারপরে বিভিন্ন টাইপ প্র্যাকটিস করতে হবে, সেটা যে কোনো বই থেকে করতে পারে। যত বেশি টাইপ, যত বেশি প্রিভিয়াস ইয়ার সলভ করবে, তত বেশি রিজনিং এ হাত হচ্ছে ভালো হবে। রিজনিং এমনও আছে যে রিজনিং গুলো 6 টেবিল, যে গোল টেবিল বৈঠকগুলো যেগুলো থাকে, সিটিং অ্যারেঞ্জমেন্ট যেগুলো, সেইগুলো মানে খাতা পেন ছাড়াও অনেকে করে দিতে পারবে, যে যদি ঠিকভাবে প্র্যাকটিস করে থাকে। প্র্যাকটিস, যদি আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকে তো। পেপার কাটিং, এই যে যেগুলো থাকে নন ভার্বাল গুলো, ওগুলো তো খাতা পেনের দরকারই পড়বে না যদি ভালো করে প্র্যাকটিস করে। প্র্যাকটিস করতে করতে স্যার ওগুলো ধাতস্থ হয়ে যাবে। বলতে চাইছো আগে একটু বেসিকটাকে জেনে নিতে হবে, আর তারপরে হচ্ছে মূল যে মন্ত্র, কারণ তুমি ফুল স্কোর এনেছো, তো মূল যে মন্ত্র আছে সেটা হচ্ছে প্র্যাকটিস। খুব ভালো লাগলো সায়ন্তন যে পড়া রিলেটেড জিনিসটা জানতে পারলাম। এবার একটু আমি জানতে চাইবো যে মাঠ রিলেটেড ব্যাপারে, কারণ তোমার লাস্ট বারেরও স্কোর আমি জানি যে অনেকটা ভালো ছিল, কিন্তু ওই ঘটনাটা একটু বলো যে কি কারণে লাস্ট বারে ভালো স্কোর থাকা সত্ত্বেও সফলতা আসেনি লাস্ট মুহূর্তে। মেন হচ্ছে আমরা কিসের লাইনে খাটছি আগে দেখতে হবে। আমরা যদি একজন ডিফেন্স লাইনে খেটে থাকি, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ফিজিক্যালি, তার সাথে সাথে মেন্টালি, মানে পড়াশোনার দিকটা এবং মাঠের দিকটা আমাদের দুটোকে বরাবর নিয়ে চলতে হবে। এই থিঙ্কিংটা আমি গতবার মাঠ ফেল করে আমি বুঝতে পেরেছি। কারণ আমরা অনেকে হয়ে থাকে যে পরীক্ষা এখন মাঠে যাব না, কম দৌড়াই কিন্তু মাঠে যেতে হবে, প্র্যাকটিসটা ধরে রাখতে হবে। কারণ কি হয়, যাদের আমার মতো একটু ওয়েটের সমস্যা আছে, মেটাবলিজম যাদের একটু বেশি হাই, এবার তাদের ওয়েটটা একটু যাদের বেশি, তাদের কি বডি ফুলে যায়, এবার পা সেটাকে নিতে পারে না। চট জলদি আমি এসে 5 কিমি প্রেসার দিতে থাকলাম, 10 কিমি করে দৌড়াতে থাকলাম, পা তো ছেড়ে দেবে। ওই জন্য আমি গতবার পড়েছিলাম, পড়ার পর যখন মাঠে যাই, মাঠে গিয়ে আমার এরকম অবস্থা হয়ে যায়, মাঠের 15 দিন আগে আমার পায়ে ফ্র্যাকচার। এইটা মাঠের 15 দিন আগে পায়ে স্ট্রাকচার, একটু রিজনটা বলো যে কি রিজনের জন্য হলো ফ্র্যাকচারটা হচ্ছে অতিরিক্ত প্র্যাকটিস। মানে ডাক্তারকে যখন দেখায়, ডাক্তার বলছে এটাকে যেটা বলা হয় স্ট্রেস ফ্র্যাকচার, মানে কম সময়ে বেশি প্র্যাকটিস যদি কেউ করে ফেলে সেই ক্ষেত্রে এটা হয়। তো আমাকে 4 মাস এর জন্য রেস্টে থাকতে হয়েছিল। মানে যে জায়গায় আমি দৌড়েছিলাম, আর এটা দৌড়ের 15 দিন আগে, মোটামুটি 15 দিন আগে থেকে আমার পায়ে আমার এমন পরিস্থিতি না আমি বাড়িতে বলতে পেরেছি যে আমার পায়ে এরকম হয়েছে। কারণ স্বাভাবিক সারা বছর একটা বাড়ির লোকেরও আশা নিয়ে বসে থাকে যে এই নতুন একটা ফর্ম ফিল আপ, কিছু তো একটা আমি করব, বাড়িতে বলতে পারিনি। তারপরে যখন ওখান থেকে ফেল করলাম, তখন আমি আর হাঁটতে পারছিলাম না, মাঠের ওই ভাঙা রাস্তায় দৌড়ে আর হাঁটতে পারছিলাম না। তখন তাহলে তুমি একটু নতুন ছেলে মেয়ে যারা রয়েছে, যারা ধরো এরকম হঠাৎ করে যারা শুরুয়াত করলো, বা অনেকের মেন্টালিটি এটা থাকে আগে রিটেন তো পাস করি তারপরে কি দৌড়াবো, তাহলে তুমি তোমার এক্সপিরিয়েন্সে তাদের জন্য কি বলবে, মানে তোমার অ্যাডভাইসটা কি হবে? আমার অ্যাডভাইস এটাই যে সবকিছু করতে হবে, লাইফের নামই তো ব্যালেন্স। ব্যালেন্স করেই আমাদের চলতে হবে, পড়তেও হবে, দৌড়াতেও হবে। অনেকে বলে যে স্যার সময় পায় না, ওগুলো স্যার বাহানা। সময় থাকে, আমরা বের করি না। ফোন দেখলে তো স্যার রিল দেখতে দেখতে সময় চলে যায়, কিন্তু স্যার দৌড়াতেও হবে, পড়তেও হবে। আর আমি তো এটাই এই বছর করেছিলাম। এমন না যে সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হলো সেদিন মাঠে যাব না, সকালবেলা ঘুম থেকে রাতে শুতে দেরি হয়েছে, পড়ে দেরি করে শুয়েছি, 8টায় ঘুম ভেঙেছে, ঠিক আছে এখন মাঠে যাব না, 8টা থেকে 11টা অবধি পড়ে নিলাম, তারপরে 12টার সময় মাঠে চলে গেলাম। একেবারে আমি পুরোপুরি সহমত সায়ন্তনের সাথে যে হচ্ছে ব্যালেন্সড লাইফ খুব ভালো, আর খুব ম্যাচিওর কথাবার্তা হচ্ছে সায়ন্তনের থেকে শুনতে পারলাম যে ব্যালেন্সড লাইফে কিন্তু চলতে হবে। শুধু পড়াশোনা করছি না, আমি সময় চাইলে বার করতে পারবো, আর বার করতে আমাকে হবেই।
এটা দুটো রিজনের জন্য, একটা নিজের হেলথের রিজনের জন্য, দ্বিতীয় নাম্বার তুমি যে লাইনে যাচ্ছ সেই লাইনে তোমার দৌড় ম্যান্ডেটারি, তার মানে তোমাকে ওটাও তোমার একটা সিলেবাসের পার্ট, তোমাকে ওটাকেও পড়তে হবে একই সাথে সাথে। আর সায়ন্তনকে আমি নিজে দেখেছি যে ওকে দৌড়াতে, সমস্ত কিছু করতে, যে হচ্ছে খুব কম দিনই হয়তো দেখেছি যে মাঠে অ্যাবসেন্ট আছে বা কিছু আছে, ও কিন্তু ক্রমাগতভাবে দেরি হলেও যেটাও বলছে যে হচ্ছে মাঠে কিন্তু ক্রমাগত নিজে নিজে একা হলেও ও সে হচ্ছে সারা মাঠ হচ্ছে দৌড়ে বেড়াতো। তো খুব ভালো লাগলো সায়ন্তন যে তুমি কিভাবে নিজে পরিশ্রম করে কিভাবে করে তুমি এই জায়গায় পৌঁছিয়েছো, মানে জার্নিটা জেনে খুব ভালো লাগলো। তবে লাস্ট আর একটা জিনিস জানতে চাইছি যে এইবারের যে জেরিটা ছিল, কি মেন্টালিটিটা সেট করে রেখেছিল, মানে যখন পরীক্ষা হবে তার 2 মাস 3 মাস আগে থেকে কি মেন্টালিটিটা কি সেট করছিলে তুমি? আমি তো আগেই স্যার ক্যালেন্ডার দেখে নিয়েছিলাম, সেপ্টেম্বর মাসে আমি জেনে গেছি যে নভেম্বরে আসছে, তখন থেকে জাঁকিয়ে পড়াশোনা শুরু হয়ে গেছিল। আর তার সাথে স্যার পড়াশোনা মানে নোটিফিকেশন বার হওয়ার আগে থেকেই পুরো দমে পড়া শুরু? একদম একদম, তখন থেকে আমি শুরু করে নিয়েছিলাম। তারপরে যখন 24 তারিখ, আমার এখনো মনে আছে ডেটটা, নভেম্বরের 24 তারিখ ফর্ম বেরোলো 2023 সালে, তখন আমি একটা নিজের মতো ক্যালেন্ডার বানিয়ে নিলাম। প্রতিদিন কত ঘন্টা পড়লাম সেটা ক্যালেন্ডারে নোট করতাম, আর পড়া যেদিন হতো গোল, যেদিন হতো না সেদিন ক্রস। রেগুলার পড়তাম, মাঠও করতাম, এবং স্যার প্রতিদিন আমার 2টো করে টিউশনও পড়ানো থাকতো। নিজের সব কিছু তো ব্যালেন্স করতেই হবে স্যার, কিছু করার নেই। এবার মাঠও করতাম, পড়াও করতাম, তার সাথে সাথে এই প্র্যাকটিস চলছিল। আর আমি এর আগে যেহেতু এটা আমার 3rd অ্যাটেম্প জিডি, আমি 21 সালেও জিডি দিয়েছিলাম, সেইবার নাম্বারে হয়নি, আর আগের বার মাঠে বাদ গেলাম, এটা আমার 3 নাম্বার জিডি। তো অভিজ্ঞতা একটা ছিলই আগের, তাই পড়াশোনাটা সেভাবেই করেছিলাম। আর একটা জিনিস আমি ভেবেছিলাম যে একবার যদি পরীক্ষাটা ভালো হয়ে যায়, নাম্বার দেখতে দেখতে আমি দৌড় পাস করে নেব। আর এটাই হয়েছিল। আমি খুব স্যাঙ্গুইন ভাবে, খুব পজিটিভ ভাবে আমি পরীক্ষা দিতে গেছি। পরীক্ষা দেওয়ার পর আমার হাতে তখন 8 মিনিট এক্সির সময়, যখন সবাই টাইম পাচ্ছিল না, আমি ঘুরে গেলাম জিআইতে, 2টো জিআই বাকি ছিল, সেখানে কমপ্লিট করলাম, ম্যাথ একটা করলাম, জিকে যদি দেখলাম ঘুরিয়ে, যদি কিছু হয়, হলো না, আমি এক্সট্রা অ্যাটেম্প্ট করিনি স্যার। অনেকে করেছিল, সিরিজ মেরেছিল, আমি এক্সট্রা অ্যাটেম্প্ট করিনি, কারণ আমার সেটা হয় না, আমার দেখেছি আমি এর আগে। তার মানে যে কটা আমি পারবো সেই কটাকেই আমাকে অ্যাটেম্প্ট করা উচিত? উচিত। আমি কেন এক্সট্রা করব, কারণ ওটা আমার ঘরের নাম্বার, আমি যে কটা পারছি ওটা আমার ঘরের নাম্বার, আর আমি এক্সট্রা করলাম মানে আমার ঘরের নাম্বার আমি দিয়ে দিলাম। আর আমাদের লাক এত বেটার নয় যে আন্দাজে করে আমাদের অ্যানসার মিলে যাবে। হ্যাঁ একদম। এইটা যদি কারোর মেন্টালিটি এরকম থাকে যে আমি আন্দাজে সব 100তে 100 করে আসবো, কথার কথা বলছি, কোনো জায়গায় 100টা কোশ্চেন আছে, আমি 100টাই করে আসলাম, জানা নেই তা সত্ত্বেও ভাববে না যে তোমার 100তে 100টা সঠিক হবে। আমাদের ভাগ্য এত ভালো হলে তাহলে হয়তো চাকরি পাওয়ার আগে আমরা লটারি পেয়ে বা অন্য কোনো কিছু করে একটা ভালো জায়গায় পৌঁছে যেতাম। একদমই স্যার। নিজের পরিশ্রম করো, পরিশ্রম করতে থাকলে তুমি ঠিক একটা সময় আসল জায়গাতে পৌঁছাবে। আর একটা ফ্যাক্টর তো থেকেই থাকে, একটা লাকের একটা ছোট ফ্যাক্টর তো রয়েছে। তো লাস্ট কথা বলবো সায়ন্তন, যে নতুন ছেলে মেয়ে যারা আছে, যারা ধরো সবে শুরুয়াত করলো, যে তাদের জন্য বার্তাটা কি হবে? মানে তারা অনেক সময় এটা হয়েছে রাস্তা তারা হারিয়ে ফেলে, বা আমি কি পড়বো বুঝতে পারে না, তারা কি করা উচিত বুঝতে পারে না, তাদের জন্য একটু শর্টে যদি কিছু বলে দাও। শর্টে বলতে, যারা কিছুই ভেবে পাচ্ছে না কোথা থেকে কি শুরু করব না করব, একটা প্লেন স্যার সাদা পেজ বা কোন একটা খাতা নাও, সেখানে লেখো যে আমি কিসের জন্য, মানে একটা লক্ষ্য স্থির রাখতে হবে। আজ আমি এই লাইনে খাটছি, কালকে আমি দোকান দেবো ভাবছি, কাল আমি ব্যবসা করব ভাবছি, এরম করলে হবে না। যে কোনো একটা লাইন, যদি আমি মনে করি ব্যবসা করব, সেদিকে যেতে হবে, চাকরির লাইনে আসতে গেলে এদিকে আসতে হবে, ব্যাস। আমি এক্সাম লিখলাম খাতায়, আমার সিলেবাস কি, আজকে স্যার ইউটিউবে সব অ্যাভেলেবেল, আমি সিলেবাস লিখলাম এই আছে। আমার হিস্ট্রি পড়ছি, আমার মডার্ন হিস্ট্রি ভালো লাগছে না, মেডিভেল পড়ি, মেডিভেল ভালো লাগছে না, অ্যানসেন্ট পড়ি, কিন্তু পড়ি স্যার, পড়তে হবে, কিছু করার নেই, কারণ পড়া ছাড়া কোনো উপায় নেই, পড়তে হবে। আর যখন আমি বলবো যে অনেকে ভেঙে পড়ে যে হচ্ছে না অনেক দিন ধরে খাটছি, একটাই কথা ভাবতে হবে যে বাবা মায়ের কথা। বাবা মা কত কষ্ট করেছে, তাও কোনোদিন বলে না যে আমরা কষ্ট করি, প্রতিনিয়তই আমাদের জন্য কষ্ট করে যাচ্ছে, আর আমাদের লড়াইটা হচ্ছে তাদের জন্যই করতে হবে, একদমই। আর হচ্ছে নেগেটিভ পিপল যারা আছে, তাদের থেকে সে দূরে থাকতে হবে, একদমই। আমি যখনই প্রিপারেশন স্টার্ট করেছিলাম, আমাকে বলছে তুই এখন কি করছিস,
আমাকে আমি বলছি যে আমি যখন পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছি, বলছি আজকালকার দিনে পয়সা ছাড়া কিছু হয় না। আজকে তারা এসে আমার বাড়িতে বলছে যে টাকা লাগলো। আমি বলে আমি তখন আর কি বলবো, লাগেনি তো আমার মা বলছে, সবাইকেই বলছে 5 পয়সাও লাগেনি। এমনকি মেরিট লিস্টে 2 দিন আগে আমি মুদিখানার দোকানে গেছি, আমাকে বলছে কি করছিস, আমি বলছি গ্রাজুয়েশন কমপ্লিট হলো। হ্যাঁ, তো এখন কি করছিস? আমি বললাম যে সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছি। বলছে ওরকম ভবঘুরে তো অনেক দেখলাম, ওইসবের কোনো কাজ নেই। 2 দিন পর মেরিট বেরোলো, আমার বাড়ির সামনে দেখা, বলছে মিষ্টি কই। আমাকে তখন বলছে মিষ্টি কই। মানে এটা একেবারে আমি যেটা বারবার বলি, যোগ্য জবাব ওই নেগেটিভ পিপলদের থেকে দূরে থাকতে হবে, আর ওদেরকে যোগ্য জবাব কিন্তু ঠিক এরকম ভাবে করেই দিতে হবে। যোগ্য জবাব, ওদেরকে মুখে মুখে তর্ক বিতর্ক করে কোনো লাভ নেই। একদম ওদের সাথে যোগ্য জবাব দিতে হবে নিজেকে প্রমাণ করে। আর হচ্ছে নিজেকে প্রমাণ করতে হবে, নিজের বাবা মার সম্মানকে ঊর্ধ্বে তুলতে হবে অনেক উঁচুতে, কারণ তাদের আশা, তাদের বিশ্বাস সমস্ত কিছু তোমাদের উপরে রয়েছে। নিজেদেরকে প্রমাণ করো, পরিশ্রম করো, পুরো দমে পরিশ্রম করো। আর অবশ্যই একটা সৎ মানুষ হিসাবে, যেরকম কিন্তু সায়ন্তন, আর একটা সায়ন্তনের দিক আছে যেটা বলছিলাম যে ও কিন্তু একটা পশু প্রেমী আর কি। আর যদি এই ব্যাপারটাকে একটা মানে হচ্ছে একটা দুটো সেন্টেন্সে যদি বলতে, এই পশু প্রেমীর ব্যাপারটা, যে ওই ব্যাপারটা কি? পশুপ্রেমী বলতে স্যার, আমার তো আগে অনেক বড় বাড়ি ছিল, ওখানে আমার কাকা দাদা ওরা অনেক পশু পাখি আনতো, কুকুর বিড়াল হোক, তারপরে পাখি হোক আনতো, খরগোশ হোক আনতো। ছোট থেকে ওদের নিয়ে নাড়াচাড়া করতাম, তো ওদের মধ্যেই আমি মানুষ। ছোটবেলায় কুকুরের কোনো বেবি থাকলে সেটাকে দুধ খাওয়ানো ছোটবেলা থেকেই করতাম। এইবার এবার কোনোই আমাদের এলাকার মধ্যে আমি কোনো কিছু সংস্থা বা এনজিও পাইনি যার মাধ্যমে আমি কাজ করতে পারবো। আমার এক বান্ধবী আছে, যার নাম হচ্ছে রাজন্যা সাহা। ও আমাকে বললো যে এরম এরম আমি একটা করতে চাই, তাহলে তুই যদি ইন্টারেস্টেড হোস তুই তাহলে আয়। আমি গেলাম সেদিনকে, সবাই মিলে প্রথম দিন যেমন হয় অনেক ছেলে মেয়ে এলো, আলোচনা হলো, শুরু হলো। তারপরে তো আস্তে আস্তে অনেকে কমে গেল, কারণ সবাই ধরে রাখতে পারে না। এমনকি আমি ওকে বলেছিলাম যে দেখ, আমি তো খাটছি, কিন্তু আমাকে এই বছরটা আমি সময় ঠিক দিতে পারবো না, আমি দিতামও না। আর লাস্ট বছর আমি একটু সময় দিতে পারিনি, যেটুকু অল্প স্বল্প পারতাম যেতাম। আর মেন কাজ কিন্তু আমার ওই বান্ধবী করে। ও আমি নিজে দেখছি গ্লাভস ছাড়াই ও কিন্তু একটা কুকুরের ম্যাগট বের করে, সবকিছু ও নিজে করে। আর ওর মানে সত্যি ওর কাজকে কুর্নিশ জানাই, ও যে কাজগুলো করে। আর ওর নিজের তো একটা পার্সোনাল লাইফও আছে, সেইখান কাজও স্যাক্রিফাইস, সেখানকার কাজও স্যাক্রিফাইস করে ও এইগুলো করে। এবার আমাদের মাঝে মধ্যে যে সমস্যাটা হয়, যে যার জন্য আরো বড় কিছু করতে পারি না, সেটা হচ্ছে ফান্ড রিলেটেড। আর আশা করছি যদি আমি আমার উপার্জন থেকে যদি আমি কিছু তাদের এবারে হেল্প করতে পারি, অনেক ইচ্ছা তো থাকে। একেবারে আরেকটা জিনিস জানতে চাইবো, অবশ্যই তুমি হেল্প করবে, অবশ্যই তুমি পাশে থাকবে, এটা আমি জানি আর কি সায়ন্তন। আরেকটা জিনিস, এই যে যে পশু পাখি যেটা রয়েছে আর কি, তুমি যখন ওদেরকে কাছে নাও, এটা জাস্ট পড়াশোনা রিলেটেডের বাইরে আমি একটু জানতে চাইছি, মানে সেই যখন তুমি কাছে নাও তখন ফিলটা কেমন হয়? মানে হচ্ছে তখন কি এরকম ফিল হয় কোনো শান্তি ভাব বা কিছু? হ্যাঁ, একদমই শান্তি ভাব। মানে কি, আমরা যদি একটা বাচ্চা ছেলেকে কোলে নিই, বাচ্চা ছেলেকে কোলে নিয়ে বা তার সাথে কিছুটা সময় কাটানো, খেলার পরে যেমন কি হয়, ভেতরের কোনো পাপ ভাবটা থাকে না, চলে যায়, পুরো একদম শিশু সুলভ আমরাও হয়ে যায়। এই সেম ওই কুকুরদের সাথেও তাই। একটা কুকুর একটা বাচ্চার মতোই, যখন কুকুরটার সাথে বা বিড়ালটার সাথে বা যে কোনো প্রাণীর সাথে আমরা যখন, বা গরুর সাথে তাদের সাথে থাকছি, তার গায়ে গা দিচ্ছি বা খেলছি তাদের সাথে, তখন মানে ভেতরের কোনো পাপ ভাবটাই থাকে না। তখন মানে মনে হয় যে একটা আলাদা রকমের শান্তি, একটা হালকা ভাব, একটা হালকা ভাব, একদম সমস্ত একদম স্ট্রেস যেন রিলিজ হলো। একদম একদম একদম। একেবারে সায়ন্তন, খুব ভালো লাগলো কথা বলে। মানে তুমি নিজেকে এই জায়গায় প্রমাণ করতে পেরেছো, নিজেকে, বাবা মার সম্মানকে সঠিক জায়গায় মানে হচ্ছে মর্যাদা দিতে পেরেছো, আর এর জন্য তো অভিনন্দন থাকছে। আর একটা স্যার, আমার এই লাইনে আসার পেছনে মানে এই শুরুর থেকে সব সময় যে আমাকে মানে পেছন থেকে ঠেলেছে, সেটা হচ্ছে মা। কারণ আমার বাবা কাজের সোর্সে বাইরে থাকে, বাবা তো আমাকে প্রচন্ডই ভালোবাসে, সবকিছু করে, কিন্তু এই যে আমি পুলিশ লাইনে আসবো বা আমি এই যে আর্মির দিকে যাব, পুরো ঝোঁকটা কিন্তু আমার মায়ের একটা ইনকমপ্লিট ড্রিম যেটা বলা যায়, হয়নি মায়ের। সেখান থেকে মায়ের খুব ইচ্ছা ছিল যে আমি এইসব লাইনে আসি। আমার লাইফের প্রথম জুতো মা কিনে দিয়েছে আমার, সেটা ফোনে ছবিও তোলা আছে। আমার ঘুম থেকে ওঠানো,
প্রতিদিন মাঠে পাঠানো, প্রথম প্রথম মানে প্রথম প্রথম যেটা হয়, আমরা এইসব অভ্যাসে তো হ্যাবিচুয়েট থাকি না, আমাদেরকে মানে পাঠাতে হয়, অভ্যাসটাই ঠেলতে হয়। এই যে আমাকে পুশ করেছে সেটা হচ্ছে আমার মা, ঘুম থেকে তোলানো, এই যে পড়তে বসা, সব সময় আমি রাতে পড়তাম, আমার পাশে মা জেগে থাকতো, মাকে বলতাম তুমি ঘুমিয়ে যাও, মা বলতো একটাই কথা, আমি ঘুমালে তো তোরও ঘুম পাবে, আমি জেগে থাকি। কিন্তু আমি তো ঘুমিয়ে যেতাম, দুটো দুটো অবধি যদি রাতে পড়তাম, তাহলে আমি কি সকালে 8টায় উঠতাম বা 7টায় উঠতাম, মা কিন্তু 5টার সময় উঠে পড়তো বা 4:30 উঠে পড়তো। এমনকি আমার মা কাজও করে, আমার মা বাবা দুজনেই আমাকে খুব কষ্ট করে মানুষ করছে। আমার মা একটা ফার্মেসিতে কাজও করে, দুজনেই আমাকে খুব কষ্ট করে মানুষ করছে। এবার স্যার তাদের সম্পূর্ণ পূরণ করার জন্যই ছিল লড়াইটা। একেবারে মানে তুমি সবার হচ্ছে কষ্টটাকে আজ মানে হচ্ছে লাস্ট মানে হচ্ছে একটা সুন্দর রূপ দিতে পেরেছো, তাদের বিশ্বাসকে সুন্দর রূপ দিতে পেরেছো। এটা খুব বড় ব্যাপার, এটা কিন্তু সবাই সবসময় করে উঠতে পারে না, হয়তো মাঝপথে সে ভেঙে পড়ে বা কোনো কারণে সে হয়ে ওঠে না আর কি। তুমি করতে পেরেছো, এর জন্য খুব বড়, এটা একটা খুব বড় বিষয়। আর এটা একটা বড় গিফটও একটা বাবা মার কাছে, হয়তো সব থেকে বড় গিফট হয়তো এটাই হবে, এর থেকে বড় গিফট আমার জানা নেই যে আর কিছু হতে পারে হয়তো, যেটা সে তার সন্তানের কাছ থেকে পাচ্ছে। দেখে নেবে এটা লাইফের পরবর্তীতে তুমি যত বড়ই গিফট দাও না কেন, এর থেকে বড় গিফট বাবা মার কাছে হবে না, কারণ জানে আমার সন্তান এবার নিচের পায়ে দাঁড়িয়েছে, সমাজকে প্রমাণ করেছে, আমার আর চিন্তা নেই যে আমার সন্তান এবার হচ্ছে সঠিক জায়গায় পৌঁছে গেছে। তো এটা সব থেকে বড় গিফট হয়তো সন্তান মানে বাবা মার কাছে। তো খুব ভালো লাগলো সায়ন্তন কথা বলে। আশা রাখবো যে তোমার কথা শুনে অনেকে রয়েছে যারা মোটিভেট হবে, অনেক পশুপ্রেমীরাও রয়েছে যারা তোমার কথা শুনে মানে হয়তো তারাও মোটিভেট হবে, কারণ যতদিন বেকার ছিলে হয়তো মানে যতদিন পর্যন্ত দাঁড়াতে পারোনি ততদিন হয়তো সেরকম সাহায্য করতে পারোনি পশুদের বা অন্যান্যদেরকে। এবার তুমি দাঁড়িয়েছো, অর্থনৈতিকভাবে স্টেবল হয়েছো, এবার তুমি সক্রিয়ভাবে অ্যাক্টিভ হয়ে তুমি সবকিছু করতে পারবে। তো খুব ভালো লাগলো সায়ন্তন কথা বলে। তো আমাদের কোচিং সেন্টারের তরফ থেকে সায়ন্তনের জন্য একটা ছোট গিফট থাকছে। আর সবসময় আশা রাখবো, ভগবানের কাছে প্রার্থনা করব যেন সায়ন্তন যেন আরো ভালো জায়গায় পৌঁছাতে পারে, ওর লক্ষ্য যেন আরো উঁচু লক্ষ্যে যেন তুমি যেন পৌঁছাতে পারো। অনেক ধন্যবাদ স্যার। ঠিক আছে।